সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন সৈয়দ এহসানুল হুদা, পেশায় একজন রাজনীতিক, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এবং গণতান্ত্রিক 12 দলীয় জোটের সমন্বয়ক। হাসিনা বিরোধী রাজপথের আন্দোলনে তার আপোষহীন ভূমিকা ছিল। এ কারণেই তার উপর হাসিনার পুলিশ বাহিনী নির্মম নিপীড়ন চালায়। নিপীড়নের সেই দিনগুলোর স্মৃতি তুলে ধরতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন তিনি। সৈয়দ এহসান হুদা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। মেজবা ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আওয়ামী নিপীড়নের শিকার সৈয়দ এহসানুল হুদার উপর নির্মিত একটি প্রতিবেদন দেখে নেব। সৈয়দ এহসানুল হুদা বংশ পরম্পরায় রাজনীতিক। কিশোরগঞ্জ ৫ নিকলি বাজিতপুরের মাটি ও মানুষের নেতা তিনি। বিখ্যাত রাজনৈতিক পরিবারে জন্ম, সেই সূত্রে রাজনীতির প্রতি তার দুর্বলতা। ঢাকার BAF শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে। তবে শেষ হওয়ার আগেই উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ইন্টারন্যাশনাল বিজনেসে গ্র্যাজুয়েশন শেষ করে ফিরে আসেন দেশে। ছোটবেলা থেকেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন থেকেই রাজনীতিতে যোগ দেওয়া। সুস্থ ধারার রাজনীতি দিয়ে সমাজ ও রাষ্ট্রের ভূমিকা রাখতে চেয়েছিলেন বলেই শেখ হাসিনার অসুস্থ অগণতান্ত্রিক রাজনীতির কট্টর সমালোচক হয়ে ওঠেন। ২০০৯ সালে দেশে শুরু হয় হাসিনা রেজিম। বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি অত্যাচার, নির্যাতন চরম পর্যায়ে পৌঁছলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যোগ দেয় 12 দলীয় জোট। জোটের সমন্বয়ক হিসেবে আন্দোলনের অগ্রভাগে চলে আসেন সৈয়দ এহসানুল হুদা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনের মাঠে নামেন সৈয়দ এহসানুল হুদা। ছাত্র আন্দোলন চলাকালে 22 জুলাই তাকে গ্রেফতার করে হাসিনার পুলিশ বাহিনী। তার পরের ইতিহাস অবর্ণনীয় অত্যাচারের। এর আগে 2023 সালে একবার গ্রেফতার হন তিনি। 83 দিনের কারাভোগের পর ফিরে আসেন পরিবারের কাছে। 2 দফা কারাগারে নিয়ে পুলিশ তার ওপর যে নির্মম নির্যাতন চালায়, তা এক কথায় ভয়াবহ ও নৃশংস। দর্শক, প্রতিবেদনটি দেখে নিলাম, এবার শুনবো তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের ঘটনা। এহসান ভাই, আপনি তো স্বনামধন্য একটি রাজনৈতিক পরিবারের সন্তান, বিদেশে পড়াশোনা করেছেন। রাজনীতিতে জড়ালেন কিভাবে এবং কিভাবেই বা হাসিনার রোষানলে পড়লেন? আমার বাবা সৈয়দ সিরাজুল হুদা বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের একজন রাজনৈতিক কর্মীই বলবো আমি ওনাকে। উনি 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সাথে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমি 1983 সালে ছাত্র দলের রাজনীতির সাথে প্রাথমিকভাবে যুক্ত হই। পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় যে কোনোভাবেই একটি রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়ি এবং সেখান থেকে আমি আমেরিকাতে উচ্চশিক্ষার জন্য চলে যাই। দেশে ফিরে এসে আমি কিছুদিন রাজনীতি বিমুখ ছিলাম। বাংলাদেশের যে কলুষিত যে রাজনৈতিক যে ধারাটা, সেটা আমাকে স্যুট করছিল না, যার ফলে আমি রাজনীতিতে যুক্ত হইনি। কিন্তু 2008 সালে আমার হঠাৎ ইচ্ছে হলো যে বাবার যে রাজনৈতিক যে লেগেসিটা, সেটাকে ক্যারি অন করার জন্য, এবং আমি ওনার কাছে প্রস্তাব করলাম যে আমি বাংলাদেশ জাতীয় দল করতে চাই, আমার বাবার দলটি করতে চাই। সেভাবেই বাংলাদেশ জাতীয় দলের সহসভাপতি হিসেবে আমাকে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত করা হয়। ওনার মৃত্যুর পর 2011 সালের আমি বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে 11 সালেই অক্টোবর মাসে পূর্ণাঙ্গ চেয়ারম্যান নির্বাচিত হই। অদ্যাবধি আমি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এবং 12 দলীয় জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। শেখ হাসিনার রোষানলে পড়বার কারণ কি? বাংলাদেশে একটি একদলীয় স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা। 15টি বছর আমরা স্টিম রোলারের নিচে ছিলাম। দমন, পীড়ন, নিপীড়ন, রাজনৈতিক ভিন্ন মত বা দ্বিমত পোষণ করলেই তাদেরকে যেভাবে অত্যাচার করা হতো, তার বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার ছিলাম এবং বিগত আন্দোলনগুলোতে রাজপথে সরব ভূমিকা রেখেছি। এবং আপনারা দেখেছেন, যারাই রাজপথে ছিল তখন রাজপথে সোচ্চার ছিল, সরব ছিল, তাদের প্রতি শেখ হাসিনার
তারা সকলেই শেখ হাসিনার রোষানলে পড়েছে। আমার মনে হয় আমি যখন 20 দলীয় জোটের শরিক দল হিসেবে রাজনীতি ছিলাম, তখন থেকেই শেখ হাসিনা তথা আওয়ামী লীগের এই যে অন্যায়, অনাচার, সীমাহীন নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমি সবসময় সামনের কাতারে থেকেই প্রতিবাদগুলো করেছি। আমি আপোষহীন ছিলাম, এবং যার ফলে আপনি দেখেছেন 2023 সালে 28শে অক্টোবরের যুগপৎ আন্দোলনের যে সমাবেশ ছিল, সেখানে আমাকে একটি মিথ্যে মামলায় অভিযুক্ত করে 11ই নভেম্বর গ্রেফতার করা হয়, এবং সেখানে আমাকে টিভি অফিসে প্রস্তাব দেওয়া হয় আগামী নির্বাচনে 24 সালের নির্বাচনে, যেটা তুমি দামি যে নির্বাচনটা হয়ে গেল, সেখানে অংশগ্রহণের জন্য, এবং সেখানে তারা লোভনীয় প্রস্তাব ছিল। সেই প্রস্তাবটিও আমি এক বাক্যেই প্রত্যাখ্যান করি। এর পরে যেটা হয়েছে, আমার মনে হয় সবচেয়ে বেশি রেশানলে যেই কারণে পড়েছি, আমি 26শে জানুয়ারি 2024 জামিনে মুক্ত হয়ে আমি তাৎক্ষণিকভাবে আমরা 12 দলীয় জোট সারা বাংলাদেশব্যাপী বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপ, যেটা আপনার রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ, সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যা, 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে, এর ফলে আমরা ভারত বিরোধী বা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনটি আমি একেবারে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে গিয়েছিলাম, যেটি 12 দলীয় জোটের নেতৃত্বে আমার নেতৃত্বে যেই আন্দোলনটি হয়েছিল। এবং সে থেকেই আমার মনে হয় যে ভারতের সেবাদাস পুতুল সরকার শেখ হাসিনার সবচেয়ে বেশি যে আক্রোশটি ছিল, সেটা আমার উপরে তখন থেকেই শুরু হয়েছিল। হুদা ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু মেজবা ভাইয়ের কাছ থেকে শুনে আসি। মেজবা ভাই, আপনি তো একজন সিনিয়র আইনজীবী, দীর্ঘদিন আইন পেশার সাথে জড়িত, একজন রাজনৈতিক নেতা বা একজন রাজনৈতিক কর্মী, এটি তার গণতান্ত্রিক অধিকার, তিনি সরকারের সমালোচনা করতে পারেন, সরকারের বিরোধিতা করতে পারেন, এবং তিনি তার রাজনৈতিক অধিকার, তিনি যে কোনো কর্মসূচি পালন করতে পারেন যেটি আসলে রাষ্ট্রদ্রোহ না, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন, সে অধিকার বাংলাদেশের সংবিধান তাকে দিয়েছে। কিন্তু তারপরেও এহসান হুদা ভাইয়ের মুখ থেকে যে ব্যাখ্যা শুনলাম, যেসব কর্মকাণ্ড তিনি করেছেন, তিনি তো এই দেশকে ভালোবেসে করেছেন, মানুষের অধিকারের কথা চিন্তা করে করেছেন, বা তিনি তার রাজনৈতিক অধিকার চর্চা করবার চেষ্টা করেছেন। সরকার কি আসলে এখানে হস্তক্ষেপ বা তার উপর তাকে যেভাবে নিপীড়ন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, এটি পারে কি না? সংবিধান তো রাজনৈতিক অধিকার প্রিয়াম্বলেই বলছে যে রাজনৈতিক অধিকার, অর্থাৎ আজকে আমরা যেই আইন বলি, বিচার বিভাগ বলি, যত আইন তো সংসদ থেকেই হয়, এবং সেটা তো রাজনৈতিক দলের থেকে নির্বাচিত ব্যক্তিগণই করে থাকেন। কিন্তু একটি দল যখন ফ্যাসিস্ট হয়ে যায়, একজন নেতা যখন সমস্ত ক্ষমতা তার নিজের হাতে তুলে নিতে চান, তখন তিনি সমালোচনা সহ্য করতে পারেন না। পৃথিবীতে যত ফ্যাসিস্ট আসছেন, তারা সবসময় মানুষের গণতান্ত্রিক অধিকার এবং উনি যা বলেন হোয়াট আই সে দ্যাট ইজ ল, এরকম একটা পরিস্থিতিতে আসে। এবং যার কারণে যে নির্যাতনগুলো আমি 111 থেকে দেখেছি, সেটা ওনারও কিছু মামলা করার সুযোগ আমার হয়েছিল। ইভেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অধিকাংশ নেতাকর্মীদের মামলাই আমি লড়েছি। সেখানে দেখেছি যে একজন মানুষকে যে কী নির্যাতন, এই নির্যাতন কি মানে সংবিধান পারমিট করে? আইনের কোনো সুযোগ নেই। আমাদের যে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ যে ডিসিশনটা, সিদ্ধান্তটা আসছে, সেটা একেবারেই জিজ্ঞাসাবাদ মানে জোর করে, আর সংবিধান তো জোর করে কারো মাধ্যমে কারো কাছ থেকেই আইনগতভাবে মানে স্বীকারোক্তি করার সুযোগ নেই। আর একটা হচ্ছে আমাদের যে কিছুদিন আগে আমরা একটা করলাম ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা ওই যে গুমের যে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি এটাকে স্বাক্ষর করেছেন। এটা 2010 সালে আমাদের স্বাক্ষর করার কথা ছিল, কিন্তু শেখ হাসিনা এটাকে করেন নাই। এই কারণেই গুমের সাথে কিন্তু শেখ হাসিনা একা জড়িত না, তার হয়তো হুকুম আছে, গ্যাং অফ পিপল। হ্যাঁ, একটা গ্যাং অফ পিপল। এবং এরাই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় সরকার বিরোধী, অর্থাৎ বর্তমান সরকারের পক্ষের লোক হয়ে গেছে। আমাদের যেটা দরকার সেটা যে এই যে সারা দেশের মানুষকে নির্যাতন করেছে, ঘুমাতে দেয় নাই, বাসা থেকে ধরে নিয়ে আসছে, তারপরে আপনার এহসান হুদা ভাই, উনি তো আসলে কোনো সংঘর্ষের রাজনীতি করেননি। 24 ঘন্টার বেশি কাউকেই আটকায় রাখা যাবে না। হুদা ভাই, আপনি সর্বশেষ 2024 সালের জানুয়ারি মাসে জেল থেকে ছাড়া পেলেন এবং শেখ হাসিনার লক্ষ্যবস্তুতে পরিণত হলেন, একেবারে টার্গেট হয়ে গেলেন
যে ভারত বিরোধী বা ভারতীয় আধিপত্য বা সম্প্রসার আগ্রাসন বা সম্প্রসার নীতি যে ভারতের, এই নীতির বিরুদ্ধে আপনি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটেছিলেন, তখন কোন কোন ধরনের থ্রেট বা হুমকি, প্রথম তো প্রলোভন, তারপরে তো হুমকি আসা শুরু করলো, কোন কোন ধরনের হুমকি আসলো এবং কিভাবে আপনাকে আসলে হ্যারেস করা হলো, একটু বিস্তারিত বলুন। ভারতীয় পণ্য বর্জনের যে আহ্বানটা করলাম প্রেস ক্লাবে, আমরা একটি বড় সমাবেশের মাধ্যমেই করেছিলাম। আমার কেন জানি মনে হচ্ছে সেদিন পর্যন্ত এর ব্যাপ্তিটা সরকার বা অনুধাবন করতে পারেনি, আমরা কতটুকু যাব সেদিন আমরা বাধা পাইনি। দ্বিতীয় যেই আমরা প্রেস ক্লাবের সামনে থেকেই যে মিছিলটি এবং বিক্ষোভ মিছিল নিয়ে আগাতে চেয়েছিলাম, সেখানেই আমাদেরকে বাধা দেওয়া হলো। পুলিশ থেকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাংলাদেশের পুলিশ কিভাবে আপনাকে বলে যে সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে কিন্তু ভারতের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, সেটা বরদাস্ত করা হবে না, এবং আমাদের ব্যানার কেড়ে নেয়, লাঠি চার্জ করা হয় এবং আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আমরা কিন্তু দমে যাইনি। আমরা লিফলেট, দেওয়াল লিখন, চিকা মাধ্যমে বাংলাদেশের কর্মসূচি চালিয়ে গেলেন। প্রত্যেকটি জেলায় আমরা কর্মসূচি চালিয়ে গেছি। গ্রেফতার হলেন কবে? গ্রেফতার হলাম আমি জুলাই মাসের 22 তারিখে। কিভাবে গ্রেফতার ছাত্র হলেন? জনতার যে আন্দোলন সেদিন। এটা তো ছাত্র জনতার আন্দোলন ছিল, আপনি তো আর আমি হ্যাঁ, ইট ওয়াজ ভেরি রাইটলি সো। আমি সেদিন বাসায় এসছিলাম আমার ফ্যামিলিকে একটু দেখার জন্য বা মেয়েটাকে দেখার জন্য। ঘণ্টাখানেকের বাসায় এসেছিলেন মানে আপনি কি বাসায়? আমি তখন ছিলাম না, না থাকতাম না। আমাদেরকে প্রতিনিয়তই বাসায় পুলিশ যেত এবং যেই হয়রানিটা করা হতো সেই হয়রানি থেকেই আমাদেরকে মানে দূরে থাকার জন্যই কিছুটা আত্মগোপনেই ছিলাম। বাসায় আমি সেদিন আসলাম এবং দুপুর 1:30টার দিকে আই ওয়াজ সিটিং ইন মাই চেম্বার, কিছু কাজ করছিলাম। ঠিক তখনই ডিবি পুলিশের দুজন এডিসি সহ বেশ কিছু ডিবির কর্মকর্তারা আমার চেম্বারে এসে পুরো বাড়িটা ঘেরাও করে ফেললেন। দে ওয়ার ভেরি নাইস। যখন আমাকে নিয়ে যায় আমি সেটা একেবারেই যেটা সত্যি ঘটনা সেটাই বলতে হবে, তারা বেশ সম্মানের সহিত আমাদেরকে নিয়ে যায়। সেখানে আমাকে নিয়ে আমি যখন তাদেরকে জানতে চাইলাম যে আমার গ্রেফতারের কারণটা কী বা আমাকে কেন নিয়ে আসা হয়েছে, গ্রেফতার তারা প্রথমে বলেননি, কেন এখানে নিয়ে আসা হয়েছে সেটার তারা কোনো সদুত্তর দিতে পারলেন না। তারা বললেন যে ডিবি প্রধানের সাথে আমার কথা হবে, তখনই আপনি জানতে পারবেন। আমাকে 2.5 দিন কোর্টে প্রডিউস করা হয়নি, সেখানে আমাকে কোথায় রাখা হলো? ডিবিতেই রাখা হয়েছিল। এই সময়টায় আপনার সাথে কি করা হয়েছিল? এই সময়টিতে খুব একটা তেমন কিছুই করা হয়নি, জাস্ট ডিবি কার্যালয়ে আমাকে রেখে দেওয়া হয়েছে। তারপরে বিটিভির পোড়ানোর মামলায় আসামি করা হলো এবং সেখানে 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো আদালত থেকে। 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং সেই থেকেই নিপীড়ন বা নির্যাতন শুরু। একটু বিস্তারিত বলুন এই জিনিস। সেখানে আমরা ডিবি কার্যালয়ে ছিলাম, তখন ওনারা যেটা করতেন ইট ওয়াজ ভেরি, মানে আমি মনে করি যে আমাদের আয়ও ছিল বা আমাদেরকে খিলগাঁও জোনের মামলায় আমরা ছিলাম। আমাকে গ্রেফতার বা যারা উঠিয়ে নিয়ে গেছিলেন তারা ছিলেন রমনা জোনের। এর বাইরে যেটা হতো সেখানে আপনিও কিন্তু ছিলেন আমাদের সাথে এবং সেটার অনেক কিছুর প্রত্যক্ষ সাক্ষী আপনি। একটি ছোট্ট চিরকুটের নাম লিখে নিয়ে আসা হতো, 2-3 জন নিয়ে আসতেন, তাদের হাতে হ্যান্ডকাফ থাকতো, একটি গামছা থাকতো এবং গামছাটি তারা এইভাবে ঝোলাতে থাকতেন অ্যাজ ইফ তারা খুব আনন্দের সহিত কিছু একটা করতে যাচ্ছেন। এ ধরনের একটা ভয়ঙ্কর একটা গ্যাংস্টার্স এবং একটা পরিস্থিতি মানে একটা সৃষ্টি করতেন আর কি। তো ওনারা এসে তখন সেই নামগুলো ডাকলে আমাদেরকে সেল থেকে বের করা হতো এবং রাইট অ্যাওয়ে আফটার গেটিং আউট অফ দ্য সেল যেটা হতো যে হাত হ্যান্ডকাফটা পেছনে মোড়া করে ওই আপনার গামছা দিয়ে চোখ বেঁধে দেওয়া হতো। তারপরে যেই কাচের যেই দরজাটা আছে সেটার বাইরে নিয়েই কিন্তু তারা জম টুপিটা পরিয়ে দিত, যেটা ভেতরের যারা ছিলেন তারা কিন্তু সেটা দেখতেন না। সেইভাবে নিয়ে তারা কখনো হয়তো বা আমরা কিছুটা অনুমান করতে পারতাম, বেশ টাইটলি ব্লাইন্ড ফোল্ড করা হতো। সেখান থেকে আমাদেরকে বিভিন্ন তলায় নিয়ে যাওয়া হতো। সেটা কীভাবে বুঝতাম? ডিবি কার্যালয়। সেটা বুঝতাম অনেক সময় হয়তো বা আপনার লিফটটা কত দূর উঠছে, কয়তলায় যে থামছে, কিছুটা আন্দাজ বা অনুমান নির্ভর সেখানে নিয়ে যাওয়া হতো। চলাফেরার অভ্যাস আছে, জি।
তো সেইভাবে বোঝার পরে তারপরে আপনাকে বসানো হতো। বসানোর পরে আপনাকে কিছু খুব অসম্মানজনক কিংবা এমন কিছু প্রশ্ন করা হবে যেটার উত্তর আপনাকে যদি দিতে হয় সেটা দায় স্বীকার করে নিয়ে করতে হবে, অথবা আপনি কথা বলবেন না। তারপরেই তাদের যে ব্রুটাল অমানসিক নির্যাতনটা শুরু। এই অমানসিকটা একটু বলেন, অমানসিক নির্যাতন আসলে মানুষের জানবার দরকার আছে যে শেখ হাসিনা কিভাবে মানে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষের উপরে তার ক্ষমতাকে কক্ষিগত করবার জন্য কি নিপীড়ন করেছে, কিভাবে করেছে। দেখেছেন আমরা যাদের সাথে ছিলাম সেখানে কোনো তাদের যে মাপটা সেটাও কেউ পরিমাপ করা হয়নি। যেই মাপের রাজনীতিবিদরা ছিলেন, আপনি আমার সাথে ছিলেন, রুহুল কবির রিজভী আহমেদ, শিমুল বিশ্বাস, জামাতের গোলাম পরোয়ার সাহেব ছিলেন, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ছিলেন, সুলতান সালাউদ্দিন টুকু, আমিনুল হক, রফিকুল আলম মজনু সহ বিএনপি সাইদুল আলম বাবুল, নুরুল হক নূর, আন্দালিব রহমান পার্থ, আমরা সবাই একই রুমে ছিলাম। কিন্তু সেই জায়গা থেকেও আমরা প্রতিনিয়ত দেখেছি কিভাবে তাদেরকে এই একই কায়দায় নিয়ে যাওয়া হয়েছে, এবং যখন ফেরত দিয়ে আনা হয়েছে বিধ্বস্ত একটা মানুষ কিভাবে দাঁড়াতে পারছেন না, হাত বেঁকে আছে, তাদেরকে 4 ঘন্টা 3 ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছে এবং পৈশাচিকভাবে নির্যাতন করা হয়েছে। আমাদেরকে যেটা করা হতো প্রথমেই যেই জিনিসটা হতো সেটা এটা হলো, আমি ব্লাইন্ড ফোল্ড ছিলাম, এটা বোঝার খুব একটা বেশি উপায় নেই, তবে অনুমান করা যেত আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে এবং তারা দুটো হাত এইভাবে এনে যে আপনাকে যে এয়ারটা নিয়ে মাথায় বা কানে খুব সজোরে আঘাত করত, এবং একটা সময় পরে আপনাকে দাঁড় করিয়ে লাঠি যেটা ছিল, যে লাঠিগুলো পরবর্তীতে একবার আমি দেখতে পেয়েছিলাম, সেই লাঠিগুলো মোটা লাঠিতে আপনার টেনিস যে আমরা টেপ করি, স্কচ টেপ মোড়ানো থাকতো, সবুজ লাল বিভিন্ন রঙের, সেটা দিয়ে তারা বেধড়ক তারা পিটিয়েছে। 2 ধাপে হতো। সেটা 2 ধাপে হতো বলতে আপনাকে 15 মিনিট নন স্টপ দে উড বিচ ইউ আপ, তারপরে কিছুক্ষণ আপনাকে বিরতি 40 মিনিট 30-40 মিনিটের বিরতি, তারপরের ধাপটা আর একটু কম, তখন হয়তো আবার 10 থেকে 12 মিনিট, এবং এরপরে ঘন্টা খানেকের মতো আপনাকে রেখে দিত, সো দ্যাট আপনি হাঁটার মতো একটা অবস্থায় আসেন, কারণ আপনাকে তো আবারও মানে অনেকেই তো সেন্সলেস হয়ে যেত, আবার সেন্স ফেরবার জন্য তারা একটু ফেরার জন্য একটা ওই জায়গাটায় তারা সময়টা নিতেন এবং তারা আমাদেরকে আবারও আমাদের সেলে দিয়ে যেতেন, এবং এইভাবে পালাক্রমে প্রায় প্রত্যেককেই দিনে একবার দুইবার একবার যারা গেছেন তারা সৌভাগ্যবান, বেশিরভাগই হ্যাঁ 2-3বারও হয়েছে, এবং 3 থেকে 4 ঘন্টা। সেটা একটা মানে আসলে ইন্টারোগেশন ছিল না, সিম্পল টর্চার। কারণ প্রথম 2-1 দিন আমাকে হয়তোবা কিছু প্রশ্ন করেছিলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে কিছু প্রশ্ন করেছিলেন, বেগম খালেদা জিয়া সম্পর্কে অকথ্য ভাষায় ওনারা যেভাবে একজন এত ওই মাপের একজন মহিষী নারী সম্পর্কে তারা কথা বলতে পারেন, তাতে বোঝা যায় যে তারা কতটুকু দলকানা বা দলবাজ দলীয় ক্যাডার হিসেবে প্রশাসনের দায়িত্ব পালন করছেন না, দলীয় দায়িত্বটাই পালন করছেন। হুদা ভাই, আপনার কাছ থেকে শুনবো, আমরা একটু মেজবা ভাইয়ের কাছ থেকে শুনি। মেজবা ভাই, আপনি একজন রাজনীতিবিদ, উনি একটি দলের চেয়ারম্যান, হ্যাঁ প্রধান, তিনি কোনো সংঘর্ষেও বা ওই ধরনের জ্বালাও পোড়াও করেননি, তাকে ধরে নিয়ে এইভাবে মানে ইন্টারোগেশনের নামে তাকে 2.5 দিন কিন্তু কোর্টে প্রডিউস করা হয়নি, এরপরে তাকে রিমান্ডে নিয়ে তার মুখ থেকেই শুনলেন যে এভাবে নির্যাতন নিপীড়ন করা হলো। এটিকে আইনশৃঙ্খলা বাহিনী করতে পারে কিনা ইন্টারোগেশনের নামে? আইনশৃঙ্খলা বাহিনীর এই অধিকার কোনো ক্রমেই নেই এবং গায়ে হাত দেওয়ারও কোনো সুযোগ নেই। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যেটা করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের চেয়ে আওয়ামী লীগ, মানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে, ওনাদের মতো সিনিয়র রাজনীতিবিদদের সাথে যে আচরণ করেছে, এটি কোন কোন ধারার ভায়োলেশন? এটা তো মূলত এখন যেটা আমরা বললাম যে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা অর্থাৎ গুমের যেটা, সেটা হচ্ছে 24 ঘন্টার বেশি যদি কাউকে আটক রাখা হয়, সেখানে আমার যেটা আছে অ্যারেস্ট, ডিটেনশন, তারপরে অ্যাবডাকশন, এগুলো যাই হোক, এগুলো সবই আপনার গুমের ভিতরে পড়ে। কারণ আমাকে নির্দিষ্ট সময়ের ভিতরে উল্লেখ করতে হবে, কিন্তু তারপরে যদি আমাকে দীর্ঘ সময় পরে ওঠানো হয়, তার মানে আমাকে আইন বহির্ভূতভাবে আটক রাখা হয়েছে। তা ইদানিং যে আমরা যে আইনটাতে আমি বলতেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন, এই স্বাক্ষরটাতে আমরা এখন উনি
গুমের ভিতরে পড়বেন। আচ্ছা আচ্ছা, ওনার ঘুমের ভিতরে পড়বে এবং ওনাকে ইন্টারোগেশনের নামে চোখ বেঁধে এবং পেছনে হ্যান্ডকাপ এবং আপনি শুনছিলেন যে একটা জম টুপি তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে মৃত্যুদণ্ড কার্যকরের আগ মুহূর্তে পরিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। সেক্ষেত্রে ইন্টারোগেশনে এই জমটুপি পরানোর এখতিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর আছে কিনা, বা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যালয়ে জমটুপি আসে কোত্থেকে, ফেলতে আইন পারে কিনা? শৃঙ্খলা বাহিনীতে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না। আইন শৃঙ্খলা বাহিনী ছিল একটা টর্চার সেল, এবং তারা আইনের মধ্যে ছিল না। তারা মনে করতো বিএনপিকে ধরে অথবা বিরোধী দলকে ধরে যারা সরকার বিরোধী আন্দোলনের সাথে সরকারের সাথে দ্বিমত পোষণ করে অথবা ভারতের বিষয়ে একটু আলোচনা করে। আমাদের একটি দেশ, এদেশে অর্থনৈতিক এবং আন্তর্জাতিক একটা নীতি অবশ্যই থাকতে হবে। দেখেন আপনি আমেরিকা সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু তাদের এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না। শেখ হাসিনা বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি তা ভারতে সারা জীবন মানে দিলেও শেষ হবে না, অথবা সারা জীবন মনে রাখতে হবে। তাহলে কী দিয়েছেন ওনার দেওয়ার? এই দেশটা তো এই 16 কোটি অথবা 17 কোটি মানুষের দেশ। এই দেশের সার্বভৌমত্ব সব কিছুই তাদের, কিন্তু উনি জোর করে বসে রয়েছেন, আবার উনি ভারতকে দিয়ে দিয়েছেন। সেটা আমাদের দেশের জন্য তার মানে ভারতকে দিয়েই উনি ক্ষমতা এবং দিয়েছেন, এবং এখনও ভারতে আছেন, সেখানে বসে ষড়যন্ত্র করতেছেন। এবং আমরা এটা স্পষ্ট যে কোনো না কোনোভাবে এই ষড়যন্ত্রের সাথে জড়িত হচ্ছে। জি মেজো ভাই, আপনার কাছ থেকে শুনবো সে বিষয়ে। হুদা ভাইয়ের নিপীড়নের স্মৃতি শুনে আসি, কারণ ভবিষ্যৎ প্রজন্ম বা তরুণ প্রজন্মের এই বিষয়গুলো জানা খুবই দরকার। হুদা ভাই এভাবে রুটিন করে প্রতিদিন মারতো এবং আপনাদের মতো সিনিয়র নেতাদেরকে মেরে রুটিন করে 15 মিনিট, এরপরে 10 মিনিট বিরতি দিয়ে আবারও 10-12 মিনিট, এভাবে যে শারীরিক নিপীড়ন। তো এই নিপীড়নে তো শরীরের বিভিন্ন জায়গায় ফেটে যেত বা ফুলে যেত বা ব্যথা হতো, সেই ব্যথার কোনো ট্রিটমেন্ট তারা করবার সুযোগ দিত কিনা, বা এই ট্রিটমেন্টটা কীভাবে করেছেন? কোনো সুযোগ ছিল না সেখানে। আমরা অ্যাটলিস্ট পেইন কিলার জাতীয় যেই ওষুধগুলো সেটাও পাওয়ার চেষ্টা করেছিলাম, বাট সেটাও আমাদেরকে দেওয়া হয়নি। এর বাইরে ট্রিটমেন্ট, হ্যাঁ, যদি বলেন যে একেবারে মুমূর্ষু অবস্থায় যদি কেউ চলে যায়, সেই ক্ষেত্রে হয়তো বা তাকে ওই ডিবির কার্যালয়েই তাদের মেডিকেল ডাক্তারও না বলা যায়, যিনি প্রেশার বা এগুলো মাপতে পারেন, মেডিকেল অফিসার বলা যেতে পারে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এরা এসে অনেক সময় প্রেশার মেপে যেত। তারা যদি কোনো ওষুধ প্রেসক্রাইব করতো সেটা হয়তো বা দেওয়া হতো। এর বাইরে আমাদের কোনো মানবাধিকার বা মৌলিক যে অধিকার সেগুলো সবগুলাই কার্টেলড। ডিবি কার্যালয়ে যে আপনি তো বললেন শারীরিক নির্যাতন রুটিন করেই করা হতো। নিত্যকার জীবনযাপনগুলো কেমন ছিল তাদের আচরণ? এবং আপনারা রাষ্ট্রের যে রাজনৈতিক নেতা বা এই রাষ্ট্রের ভালো মন্দের জন্যই তো আপনারা লড়াই করেছেন, আপনাদের সাথে কি সেই ধরনের বিহেভিয়ার বা আচরণ করা হতো কিনা, বা আপনাদেরকে যে রাখা হতো কিভাবে, রাতের ঘুম, দিনের খাওয়া, গোছল? আপনি দেখেছেন যে সেইখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল না, খুবই ঠাসাঠাসি যেটাকে বলা যায়, একেবারে সেভাবেই আমরা থেকেছি। রাতের ঘুম বা খাওয়া দাওয়া, আপনাকে যখন এইভাবে মানে ব্রুটালি একটা নির্যাতন করে এবং শরীরের ব্যথা নিয়ে আপনাকে থাকতে হয়, সেখানে ঘুমটা খুব একটা যে আসার মতো অবস্থায় কারোরই ছিল না। আমাদেরকে একটি কম্বল দেওয়া হতো যেটা বেছানোর জন্য মাটিতে, এবং আরেকটি কম্বল দেওয়া হতো বালিশ হিসেবে ইউজ করার জন্য। এর বাইরে আমরা তেমন কোনো কিছু পাইনি। আর খাবার, যেটা সবাইকে যেই খাবারটি দেওয়া হতো সেই খাবারটি আমরা খেতাম। সেইখানে আমাদের জন্য বা আমরা সেটা আশাও করি না, কারণ আমাদের অনেক কর্মীরা ছিলেন, ছোট ভাইরা ছিলেন, যারা আরও মানবতরভাবে তাদেরকে রাখা হয়েছে। যেই পাশের রুমটাতে, যে আপনি যেই রুমটাতে ছিলেন, আপনারা জানেন যে সেখানে এত মানে 40 জনের জায়গায় হয়তো বা একসময় 86 জন ছিলেন, কারণ আমরা যেই গণাটা শুনতাম সেখানে, তো সেটা সম্ভব ছিল না। খুবই মানবতরভাবে রাখা হতো, এবং গোসল করা বলেন বা বাথরুম বলেন, এতগুলো লোকের জন্য একটি মাত্র বাথরুমের ব্যবস্থা ছিল। হ্যাঁ, স্বভাবতই আমরা সেই সমস্ত জীবনযাপনে অভ্যস্ত ছিলাম না, কিন্তু সেখান থেকে আমাদেরকে বাধ্য করা হয়েছে সেই জিনিসটাকে মেনে নিয়েই থাকতে। সেইটা হয়েছে। আর যেটা বললেন যে ডিবি কার্যালয়ে আমাদেরকে যে শারীরিক নির্যাতন করেছে, তার বাইরে যেই অন্য যারা ছিলেন সবাই যে আমাদের সাথে খারাপ আচরণ করেছে আমি সেটা বলবো না, ঢালাওভাবে সেটা বলার সুযোগ নেই। অনেকেই ছিলেন
যারা মর্মাহত ছিলেন, যাদের কোনো আসলে বলার মতো তেমন জায়গা ছিল না, স্পেস ছিল না, যে তারা তাদের ভয়েসটা রেইজ করতে পারে না আমাদের সাথে যে অন্যায় হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারতাম তাদের শারীরিক ভাষা, তাদের আমাদের প্রতি কিছুটা হলেও বোঝাতে চাইতেন যে আপনাদের সাথে যেটা করা হচ্ছে সেটা আসলে অমানবিক, আমরা ওনারা ওইটা সহ্য করতে পারছেন না। 8 দিনের রিমান্ড মঞ্জুর হলো, আমার 8 দিনের গল্পটি বলুন। আমার 8 দিন না, আমার রিমান্ড মঞ্জুর হয়েছে প্রথমে 6 দিন, তারপরে 5 দিন, 11 দিন। সো সর্বসাকুল্যে আমি 12.5 দিন 13 দিন ছিলাম ওই আপনার 2.5 দিনের, যেটা আমাকে নন প্রডিউস করা 2.5 দিন সহ। হ্যাঁ, যেটা করা হলো যে 6 দিনের মাথায় আমাকে যখন আবারও কোর্টে প্রডিউস করা হলো, তখনকার সিনারিওটি ওয়াজ বিট ডিফারেন্ট। কারণ এর আগের দিনই আমার যতটুকু ধারণা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কোর্টে প্রডিউস করা হয়, এবং সেখানে উনি বলেছিলেন যে আমার পাশেই, আমি নুরুর জাস্ট নেক্সট টু নূর, আমি আমার বেছানাটা ছিল, পাশের বেডটা ছিল, সেখানে সে বলেছিল যে হুদা ভাইকে উল্টিয়ে পাল্টিয়ে মারা হচ্ছে। এবং আমি যখন কোর্ট থেকে আসলাম, আমি এসে দেখলাম আমাদের রুমে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, বেশ কয়েকজন নেই। তো সেখানে তখন যারা নেই তাদের মধ্যে ছিলেন শামসুর রহমান শিমুল বিশ্বাস, রফিকুল আলম মজনু, ডাক্তার রফিক বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, SM জাহাঙ্গীর এবং নাসির উদ্দিন, উনি ফরিদপুরের সাবেক সংসদ সদস্য। ওনারা 5 জন নেই। জিজ্ঞেস করার পরে বললো ওনাদেরকে পাশে যেই ছোট্ট একটি প্রকোষ্ঠ আছে যেটা মহিলাদের রাখা হতো সেখানে ট্রান্সফার করা হয়েছে, এবং আধা ঘন্টার মধ্যে আমাকেও সেই রুমে ট্রান্সফার করে দেওয়া হয়। এবং আমার ওই রুমটা আসলে 6 জন থাকার অনুপযোগী ছিল। ওখানে 3 জনের বেশি বা 3 জনও থাকা যায় না। হ্যাঁ, একটা প্যাসেজের মতো সেটা সেইখানে রাখা হয়েছিল। আমি যেই জায়গাটায় মানে অ্যাটলিস্ট কম্বলটা বেছানোর সুযোগ পেয়েছিলাম, তার থেকে 1 হাত দূরে ছিল আমাদের ময়লা রাখার যে ডাস্টবিনটি, এবং তার থেকে 1 হাত দূরে ছিল বাথরুমের দরজাটি। সো সেটা ছিল আরও মানবতর জীবনযাপন। সেখানে আমাকে 5 দিন রাখা হয়েছিল, এবং এই একই রুটিন, যে রুটিনগুলো আমাদেরকে ওই রুমে করা হয়েছে, 2 বা 3 বার নিয়ে যাওয়া হতো, সেখানে নেওয়া হয়েছে। তারপরে অগস্ট মাসের 2 তারিখে যখন আমরা সবাই উই ওয়ার রেজিং আওয়ার ভয়েস যে আমাদেরকে আইনে আছে 15 দিনের বেশি রিমান্ড একবারে নেওয়া যায় না, একটানা। তো আমরা তখন বারবার বলছিলাম যে এবার কিন্তু আর খুব বেশি দিন রিমান্ড নেওয়া যাবে না। অলরেডি আমাদেরকে 11 দিন নেওয়া হয়েছে, কোর্টে আমাকে বা আদালতে পাঠাতেই হবে, তার থেকে আমাকে কারাগারেও নিতে হবে, হয়তো বা 1 দিন রেখে আবার রিমান্ডে নিয়ে আসতে পারে। কিন্তু সেটার পরে দেখা গেল যে 2 তারিখে আমাদেরকে কোর্টে প্রডিউস করা হয়, এবং সেখান থেকে আমাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে আমার সাথে দেখা হয়েছিল সমন্বয়কদের মধ্যে, তখন বৈষম্য 6 জনকে যাদেরকে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে হাসনাত, সার্জিস এরা গিয়েছিল, এবং সেখানে আরিফ সোহেল ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাহতাব ছিলেন, আসিফ মাহতাব ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আমাদের জাস্ট অপোজিটের রুমটাতে, যেই রুমটাতে আপনি ছিলেন সেখানে ছিলেন, আরিফ সোহেলও ছিলেন। আমাদেরকে তখন আমি সার্জিস এবং হাসনাতদের সাথে যখন কথা বলি, সেই সময় ডিবি কার্যালয়ের ভেতরেই বন্দি অবস্থায় আমি বেশ জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলাম, এবং ওরা এটা বারবার বলেছে, বেশ কিছু টিভিতেও এসছে যে উই ইন্সপায়ার্ড দেম বা আই ইন্সপায়ার্ড দেম। তো ওরা বের হয়ে আমাকে বলেছিল, বঙ্গভবনেও যখন দেখা হয়েছে, এহসান ভাই আপনি যে সাহসিকতার সহিত আপনি দেখেছিলেন এহসান ভাই ওই সময় ক্লাস 6, 7, 8 পড়া বেশ কিছু বাচ্চাদেরকে নিয়ে মধ্যরাতে, হ্যাঁ মধ্যরাতে নিয়ে আসা হয়েছিল, হ্যাঁ, এবং তাদেরকে আপনার সেই স্মৃতিটা মনে আছে। এবং আরেকটি, এবং একটি ছেলে বলেছিল যে ও ক্লাস বঙ্গভবন হাই স্কুলের ক্লাস 8 পড়ে, আমিনুল বলেছিল যে আঙ্কেল আপনারা চিন্তা করবেন না, আপনাদেরকে এই ডিবি অফিস ভেঙে আমরা বের করে নিয়ে যাব। এক্স্যাক্টলি এই কথাটি কিন্তু বেশ ইন্সপায়ার করেছিল এই কথাগুলো রিমান্ডে থাকা মানুষ। প্রত্যেকটা ছাত্র যারা এনেছিলেন ছাত্র হিসেবে বা মাইনর, তারাও কিন্তু আমাদের এই নির্মমতা থেকে তাদেরকে আপ্লুত করেছিল। বাচ্চাদের মধ্যে ক্লাস 9 পড়া বন ও পরিবেশ উপসচিব একজন, যুগ্ম সচিব, তার বাচ্চাকেও নিয়ে আসা হয়েছিল, ইংলিশ মিডিয়ামে পড়ে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই ছেলেটাকেই মনে সবচেয়ে প্রথম ছেড়ে দেওয়া হয় সকালবেলা যশোরে। হ্যাঁ, আমরা দেখেছি যে কিভাবে যে সরকারের সাথে দ্বিমত পোষণ করা, শুধু
সরকারের বিরুদ্ধচারণও না, দ্বিমত পোষণ না করা। এহসান ভাই, আমরা আবার কিছুদিন পরে শুনলাম, এই 5 আগস্টের পরে শুনছি যে ডিবি আসলে কাউকে নিপীড়নই করেনি, নির্যাতন করেনি, এবং ডিবি হারুন কিন্তু নানানভাবে আপনি দেখেছেন যে 5 তারিখের পরে গোপন জায়গা থেকে বা নানানভাবে বলার চেষ্টা করেছে তিনি তো কাউকে নির্যাতন করেননি, কাউকে তুলে আনেননি। দেখুন, এটির জবাবে আপনি আসলে কি দিবেন? যাহা মিথ্যাচার ছাড়া তো আর কিছু না। আওয়ামী লীগ সরকারটা ছিলই একটা মিথ্যাচারের উপর ভর করে দাঁড়িয়ে। তাদের প্রত্যেকটি অর্গানে যারা ছিলেন প্রত্যেকেই ছিলেন একজন জ্বলন্ত মিথ্যুক যাকে বলা হয়, তাই না? গোয়েবলসের কথা আপনারা সবাই শুনেছেন। হিটলারের সময় প্রোপাগান্ডা মিনিস্ট্রি তার আন্ডারে ছিল, যার কাজই ছিল মিথ্যার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা। এবং আওয়ামী লীগের এই দোসর যারা এই ফ্যাসিজমকে দীর্ঘায়িত করার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করেছিলেন, তারা এই মিথ্যার ওপর ভর করেই ছিলেন। হুদা ভাই, আপনার কাছ থেকে শুনবো। মেজবা ভাই, আপনি শুনলেন যে ডিবি অফিসে কিভাবে নিপীড়ন করা হয়। সেখানে শিশুরা ছিল, সেখানে রাজনীতিকরা ছিল এবং অন্যান্য পেশারও মানুষরা ছিলেন, যাদেরকে তুলে নিয়ে এভাবে রুটিন করে পিটানো হতো এবং ঝুলিয়ে পিটানো হতো। এটি আসলে কোন ধরনের অপরাধ, এবং এই কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? এতটাই টর্চার করা হয়েছে, এমনও বলা হয়েছে যে ডিবি টর্চার করতে না পেরে শেষ পর্যন্ত ছাত্রলীগ যুবলীগদের লোক ঢুকিয়ে চোখ বাঁধার পরে তাদেরকে বাইরের লোক এনে পিটিয়েছে, কারণ তাদের হাতে এত আর কোলাচ্ছিল না। অল্প কিছু লোক যারা তদন্তকারী কর্মকর্তা তারা আমাকে বলেছে যে আমরা ওখানে নিয়ে যাওয়ার পরে ওই যে ডিবির অফিসাররা অধিকাংশই জড়িত এর সাথে, তারা এতটাই নির্যাতন করেছে যে এই নুরুল হক নুর বলেন, ও তারপরে ভাই বললেন, এরপরে আমাদের যে আসিফ মাহতাব, ওনার মামলা আমি করেছি। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছিল সমন্বয়ক আরিফ সোহেল, হ্যাঁ আরিফ সোহেল, এই মানুষগুলো আইনের আশ্রয় নিতে পারে কিনা? হ্যাঁ আইনের অবশ্যই আশ্রয় নিতে পারে। সেটা হলো যে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের যে ইয়াটা করেছে ওই একই মামলা, ওই একই মামলা করতে পারবে, ওখানে দরখাস্ত করে মামলা করতে পারবে। এবং তার আগে যেটা সরকারের যেটা উনি দরকার, কাদেরকে আসামি করতে পারেন? উনি হুদাভাই যদি এখন মামলা করেন, হুদাভাই, তো সেক্ষেত্রে কাদেরকে আসামি করবেন? প্রথমে আসামি করবেন যিনি ওনাকে গ্রেপ্তার করেছেন। ওইখানে লেখা আছে কে গ্রেপ্তার করে আনলেন, সে যার হুকুমেই করুক। আর একটা হচ্ছে ওইখানে নিয়ে যারা ওই, আর সরকারকে তদন্ত করতে হবে খুব সতর্ক এবং কঠিনভাবে যে এই যে হ্যাঁ এই নির্মমতার সাথে কারা জড়িত এবং বাইরে কাদেরকে এনেছে, এই যে পিটিয়েছে। আমি দেখেছি নুরুল হক নুর হেঁটে যেতে পারে না, তার সেই করুণ দৃশ্য, সেটা আমি ভাবতে পারি না। আমি 111-এ দেখেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাহেবকে এমন পিটিয়েছে, তারেক সাহেবের একটা ছাইড তারি হয়ে গেছে। ওইটারই ধারাবাহিকতা 111-এর যেই টর্চার, সেই টর্চারের ধারাবাহিকতা শুরু শেষ হয়েছে 24 এবং সেটাকে কয়েক গুণ, এটাকে মনে করেন আপনি 100 গুণ বেশি নিয়ে এসেছে শেখ হাসিনা। এবং সে এতটাই নিয়েছে টর্চারটা যে ফেরাউন বলেন, নমরুদ বলেন, সাদ্দাত বলেন, এদেরকে হার মানিয়েছে। জি, আপনার কাছে শুনবো আবারও মেজবা ভাই। আমরা আলোচনার শেষ দিকে, হুদা ভাই, আপনার সাথে এবং আপনি বললেন যে একই সাথে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মীরা ছিলেন এবং সাধারণ মানুষরা ডিবি কার্যালয়ে এই রুটিন করে 3 বেলা যেভাবে মানুষ খায় সেভাবে তাদেরকে পেটানো হতো, কখনো কখনো তাদেরকে ঝুলিয়ে রাখা হতো ঘন্টার পর ঘন্টা। আপনি তো একজন সচেতন মানুষ, নিজের নিপীড়নের গল্প বললেন এবং অন্য যারা নিপীড়িত, এই সবগুলো নিপীড়নের বিচার হওয়া উচিত কিনা এবং এই বিচারটা কোন প্রক্রিয়ায় হওয়া উচিত, কত সময় নিয়ে হওয়া উচিত বলে আপনি মনে করেন? বিগত 15 বছর যারা আমরা বিরোধী দলে ছিলাম, সেই ভিন্ন মত দমনের জন্য যেই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে, সেটা সঠিক বিচার না হলে এই জিনিসগুলো বারংবার হতেই থাকবে। এর থেকে জাতির পরিত্রাণ নেই। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যারাই জড়িত ছিলেন, আমাকে নামগুলো বলতে হবে না, বাংলাদেশের সবাই জানে সেই নামগুলো। আপনি দেখেছেন ডিসি মশিউর, লালবাগের ডিসি, এডিসি জুয়েল সাসপেন্ড করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। তাদের যেই নির্যাতনের যেই আমরা যে গল্পগুলো জানি, বর্বরতার সব কিছুকে হার মানায় মশিউরের যে অত্যাচার যে মশিউর করেছেন। আমি মনে করি ডিবিতে আসলে মাত্র 2-1 জন ধরা পড়েছে। দেয়ার আর প্লেন্টি, উই ক্যান নেম দোজ পিপল। এদের সবাইকে আইনের আওতায় এনে জাস্ট সঠিক ন্যায় বিচারটা করেন, এরা সবাই দোষী সাব্যস্ত হবে। আইনের শাসন মানুষ দেখতে পারবে, এই দেশে আইনের শাসন এখনো আছে, সেটা প্রতিষ্ঠিত করতে হবে। এবং এটার মাধ্যমেই ভবিষ্যতে যেন কেউ
এই ধরনের কোনো কার্যকলাপ করতে না পারে সেই পথটাকে চিরতরে বন্ধ করে দিতে না, হবে। সেটি করতে হলে তো আপনার মতো নিপীড়িত মানুষ যারা আছে তাদের অভিযোগ করতে হবে, মামলা করতে হবে। আপনি কি মামলা করেছিলেন? না, মামলা তো আসলে অনেকগুলো হয়েছে, মামলা অনেকেই করেছে। আপনার সাথে ঘটে না, যাওয়া আমি এখন নিপীড়নের পর্যন্ত ঘটনায় মামলা এই ব্যাপারে বা মামলা করিনি। এটার অন্যতম একটি কারণ ছিল, আমি আপনাকে বলেছি যে আমাদেরকে ব্লাইন্ড ফোল্ড করে নিয়ে যাওয়া হতো ঢালাওভাবে। আমি নির্দোষ কারোর ওপরেও যেন আমি মামলা করলে তারা দোষী অভিযুক্ত না হয়ে যান, সেই কাজটা আমি তথ্য প্রমাণ ছাড়া সেভাবে কিন্তু এই প্রমাণ তো আপনার পক্ষে পাওয়া অসম্ভব। না, নট নেসেসারিলি। আপনি চেষ্টা করেছিলেন আমি কিনা চেষ্টা তথ্য পাওয়ার? আসলে বের হয়ে আসার পর থেকে এখন পর্যন্ত শারীরিকভাবে খুব একটা সুস্থ হইনি, অনেক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। হয়তোবা ভবিষ্যতে এই ব্যাপারে আশু পদক্ষেপ নিব। এবং যেটা রাইটলি সো মেজবা ভাই বললেন যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা আমাদের যেই ট্রাইব্যুনালটা আছে সেখানে অভিযোগ দায়ের করা যায়, কিন্তু আসলে অভিযোগ দায়ের করেই আমরা দায় মুক্তিটা যেন না হয়, এই অভিযোগের ফলে যেন সঠিক তদন্তের মাধ্যমে দোষীদেরকে খুঁজে বের করা না, হয়। হুদা ভাই, আপনি একটা কথা বলছেন এইমাত্র যে এক ধরনের ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। আসলে কোন স্মৃতিটা আপনাকে আসলে ওখান থেকে বেরোতে দিচ্ছে না বা আপনাকে এখনো পীড়া দেয়? ট্রমাটা অনেক, ইটস ভাস্ট। কেন বলছি? বিকজ দেখেন আপনি, আমরা এখনও যে স্বাধীনভাবে সব কিছু করতে পারছি সেটা কিন্তু না। এই যে ষড়যন্ত্রর একটা বিস্তৃত ডালপালাগুলো এখনও হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। মেজবা ভাই একটু আগে বললেন যে এর প্রত্যক্ষ মদদে এখনও কিন্তু যিনি এখনও ভারতে পালিয়ে আছেন তাকে আশ্রয় দেওয়া হলো, সেই ষড়যন্ত্রগুলো কিন্তু বাংলাদেশে এখনও প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এবং আমি যেটা বললাম যে খুব বেশি যে ডিবির যারা জড়িত ছিলেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে তেমন কিন্তু না, অনেকেই পালিয়ে গেছেন। ডিএমপি কমিশনার ফারুক, তাকে রাত্র 2:30টার সময় ঢাকা বিমানবন্দর থেকে ফেরত দেওয়া হলো, দুদিন পরে তার ছবি দেখলাম কলকাতায়। সো অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশের এই সমস্ত অপরাধীদের জায়গা পরিণত হয়েছে ভারত, সেখানে সব অপরাধীরা আছে এবং এখনও প্রশাসনের রন্ধে রন্ধে 1 to 10 টায়ারের মধ্যে মিনিমাম প্রথম 7 জন এখনো আওয়ামী দোসর আছে। মানে আপনি কি আসলে এই ঘটনার বিচার চান কিনা? আপনার সাথে যে নিপীড়ন হয়েছে আপনি বিচার চান কিনা? নো ডাউট, অ্যাবসলিউটলি, আমরা সবাই এটার বিচার চাই। যারাই আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আমরা সকলেই বিচার চাই, শুধু আমি একলা না। আমাদের ওপরে যে অন্যায় করা হয়েছে, যে জুলুম করা হয়েছে, সেই জুলুমের বিচার অবশ্যই চাইবো আমরা। তবে আমরা চাই সঠিক বিচার এবং দৃষ্টান্তমূলক বিচার। মেজবা ভাই, এই যে নিপীড়িত মানুষগুলো হুদা ভাই একটা কথা বললেন যে এক ধরনের ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। এই ধরনের নিপীড়নের পরে এই মানুষগুলোকে পুনর্বাসন বা এই যে ট্রমা কাটানোর জন্য যে কি বলে কাউন্সেলিং, এই জিনিসটি তো জরুরি। এটি রাষ্ট্রের তো দায়বদ্ধতা রয়েই গেছে, কারণ রাষ্ট্রীয় নিপীড়নের শিকার সেটা থেকে কাটিয়ে উঠবার জন্য রাষ্ট্রেরই তো উদ্যোগ নেওয়া উচিত। আপনি কি বলেন? হ্যাঁ, রাষ্ট্রের অবশ্যই এটা প্রয়োজন। তার আগে প্রয়োজন হচ্ছে ওনারা যে কারণে এই ট্রমার ভিতরে আছেন, যে একটা আইন শৃঙ্খলা বাহিনী, শুধু আমি ডিবি অথবা অন্য কিছু বলবো না, সারা বাংলাদেশের পুলিশ প্রশাসনের কমপক্ষে 70% লোক এর সাথে জড়িত ছিল। এবং সঠিক তদন্তের মাধ্যমে, কারো অভিযোগের প্রয়োজন নেই, কারা কারা এই অন্যায়ের সাথে জড়িত ছিল। অর্থাৎ তারা মনে করতো যে শেখ হাসিনা আবে হায়াতের পানি খেয়েছে, উনি আর মারা যাবেন না, অথবা 41 সাল পার হয়ে যাবে, এগুলো করতেই থাকবেন, অথবা রিটায়ার্ড হয়ে যাবেন এবং কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, এবং হয়েছেনও তাই। তো এখন তাদেরকে তদন্ত করে প্রত্যেকটাকে যাচাই বাছাই করার পরে তাদেরকে যখন আইনের আওতায় নিয়ে আসবেন, তখন তাদের ট্রমা অনেকটা মানসিক ইয়াটা কেটে যাবে। হ্যাঁ, ইয়াটা হয়েছে। এদিকে আপনি মনে করে দেখেন যে শেখ হাসিনা 5 বছর ভারতে ছিল এবং 5 বছরের পরে যখন বাংলাদেশে আসলো, তারপর জিয়া রহমান সাহেবকে খুন করাইলেন। এটাই বাস্তবতা। উনি না আসার সাথে এবং জিয়া রহমানের সাথে খুনের সাথে অনেক অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং উনি তখন পালিয়েও যেতে চেয়েছিলেন এই খুনটা করানোর পরে। কিন্তু এখন যেটা, উনি কিন্তু সেই বসে নেই, বসে নেই, এবং এই পুলিশ অফিসারের অনেকেই বসে নেই। বিভিন্ন থানায় বিভিন্ন পুলিশ এসপি যারা আছেন, তারা কিন্তু এই সরকারের পক্ষে কাজ করতেছেন না। ইভেন সাধারণ মানুষকে বিষিয়ে তুলতেছেন, ওই কাউকে ঘুমাতে দিচ্ছেন না। কেউ আওয়ামী লীগের
যারা উপরের শ্রেণীর মানে অথবা আওয়ামী হেজিমনি আছে। হ্যাঁ, যেটা জেলা পর্যায়ে যে নেতারা আছে তারা কিন্তু পলাতক, কিন্তু এখন কিছু লোক আছে যারা স্বাভাবিক সাধারণ মানুষ, এবং তাদের টুকটাক মিছিল করবার চেষ্টা করছে। না, হ্যাঁ, এই যে একদিকে তাদেরকে উস্কিয়ে দিচ্ছে যে মিছিল করো, আবার সাধারণ যেগুলা কোনো মানে লোক দেখানোর জন্য সাধারণ মানুষকে ধরে নিয়ে আসতেছে। কিন্তু এখন সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং ওনারা যখন মানসিকভাবে হবে যে না আমরা অন্তত মানে ন্যায় বিচারটা অন্তত ওনারা এই ট্রমা কাটতে পারবে, কিন্তু এই জন্য ওনাদের মামলাই করতে হবে তা না, সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই অত্যাচারীদেরকে দৃষ্টভাবে চিহ্নিত করতে পারতেছে কিনা, আর যদি ব্যর্থ হয় তাহলে এই সরকারের জন্য বড় বিপদ আছে এবং এই দেশের জন্য বড় বিপদ আছে। না হলে এই দেশে যারা আওয়ামী বিরোধী আছে তাদের জন্য বড় দুঃসংবাদ রয়েছে। ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদিন মেজবা, ধন্যবাদ সৈয়দ এহসানুল হুদা, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা আধুনিক কালের একজন পুরনো স্বৈরাচার, যার মস্তিষ্কের ভেতর ছিল কেবলই ক্ষমতার জন্য খুন গুম তার কাছে ছিল মামুলি ব্যাপার। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি রাজনীতিক সৈয়দ এহসানুল হুদা হাসিনার আক্রোশের শিকার হন। রাজপথে পুলিশি নির্যাতনের পাশাপাশি মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে। রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে তাকে, যে নির্যাতনের কথা হয়তো পুরোপুরি বলে প্রকাশ করতে পারেননি তিনি। কিন্তু যারা এর শিকার হয়েছেন কেবল তারাই জানেন হাসিনার দমন পীড়নের ইতিহাস কতটা ভয়াবহ ছিল। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনিও চাইলে যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironerstriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই সেসব গল্প। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।